প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এর আইসিটি প্রভাষক মিস্টার জুনেদ আহমেদ। আমি আজকে তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৪র্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই চ্যাপ্টারের উপর লেকচার দিব। আশা করি সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তো প্রথমত আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে কিছু ওয়েব পেজ দেখা যাচ্ছে। দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি একটি সার্ভার www, যেখানে গোল করে একটি চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এটি কি, এটি ইন্টারনেট বা ওয়েবের সাথে সংযুক্ত। তো এই পার্টে আমরা যা জানবো তা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, তোমরা ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে। চিত্রে দেখা যাচ্ছে কিছু ট্যাব ওপেন করা আছে, যা তোমরা মোবাইল যারা ইউজ করো, মোবাইলে তোমরা এরকম ওয়েব ব্রাউজিং সফটওয়্যার দিয়ে এরকমের বিভিন্ন ট্যাব একসাথে ইউজ করা বা একসাথে বিভিন্ন ট্যাব ওপেন করে রাখা সম্ভব। তো প্রথমে এই চ্যাপ্টারের যে জিনিসটি তোমাদের জানতে হবে সেটি হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কথাটির অর্থ কি? ইন্টারনেট তথা ওয়েবে তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি সংবলিত পেজ রাখা যায়। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলা হয়। আমরা চিত্রে যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি, ওয়েব পেজ। এখন কথা হচ্ছে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোম পেজ বলা হয়। অন্য কথায় সেটিকে ইন্ডেক্স পেজও বলা হয়। ইন্টারনেটের সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা হয়। ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। এটিকে URL বা ওয়েব অ্যাড্রেসও বলা হয়। তোমাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো ওয়েব পেজের সম্মিলিত রূপ হচ্ছে ওয়েবসাইট। কতগুলো ওয়েব পেজের সমষ্টি, কিন্তু ওয়েব পেজগুলো হতে হবে একই ডোমেইনের অধীন, তখন কিন্তু সেটা হবে কি, ওয়েবসাইট। ওয়েবসাইটের কিছু সুবিধা আছে, তো সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি। স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রচার করতে পারে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়ে, যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি জানা যায়। কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ের সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়। তো এইগুলো অনেক সুবিধা এখানে আছে। তো বিশেষ করে তোমরা একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে পেতে পারে। আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার রুটিনও যে কোনো সময় পেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত তথ্যও পেতে পারে। তো শিক্ষা প্রতিষ্ঠানেরই শুধুমাত্র যে ওয়েবসাইট থাকবে তাই নয়, যে কোনো কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে। সেখান থেকে কোম্পানিতে যারা চাকরি করে তারাও কিন্তু কোম্পানির বিভিন্ন ইনফরমেশন তারা ওয়েবসাইট থেকে সহজেই পেতে পারে। অর্থাৎ ওয়েবসাইটের অনেক সুবিধা রয়েছে। তো এইখানে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ। এখানে কি দেখতে পাচ্ছি, একটি অ্যাড্রেস বার দেখা যাচ্ছে। অ্যাড্রেস বারে কি আছে, এইটির নাম হচ্ছে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। অ্যাড্রেস বারে আমরা কি করি, কোনো কিছু সার্চ দেই। তো এটা একটি ইন্টারনেট এক্সপ্লোরার, একটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। এটার মাধ্যমে কি করি, আমরা কোনো কিছু সার্চ দিতে পারি। আমরা পরবর্তী স্লাইডে জানবো বা তোমাদেরকে জানাবো, জানতে পারবে তোমরা যে ওয়েব ব্রাউজিং সফটওয়্যার কি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি লিঙ্ক আছে। এই লিঙ্কের মাধ্যমে আমরা কি করব, এই লিঙ্কের মাধ্যমে এই পেজ থেকে আমরা অন্য পেজে যেতে পারবো। অর্থাৎ এটি একটি যদি ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এগুলো হচ্ছে তার ওয়েব পেজগুলা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপির পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। অর্থাৎ ইন্টারনেটের যুক্ত যে কোনো কম্পিউটার, সেই কম্পিউটারে একটি ঠিকানা থাকবে, আর সেই ঠিকানাকেই বলা হবে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা সংক্ষেপে আইপি অ্যাড্রেস। আরেকটি টেক্সট হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেমটা কি তাহলে? ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস একই, কিন্তু ডোমেইন নেম আমরা ব্যবহার করি কারণ ব্যবহার করার সুবিধাজনক, সেই জন্য। এই যে ডেফিনেশনে খেয়াল করলে দেখতে পারবে যে আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়, আর সেই নামকেই বলা হবে ডোমেইন নেম। অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার করা কেন বেশি সুবিধাজনক। তো এই প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। যদি ডোমেইন নেম তোমরা ব্যবহার করো তাহলে সেটা মুখস্থ রাখা সহজ, কিন্তু আইপি অ্যাড্রেস সেক্ষেত্রে মুখস্থ রাখা সহজ কথা নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিলে কি আছে? টেবিলে আছে টপ লেভেল ডোমেইন। বেশ কয়েকটি টপ লেভেল ডোমেইন লেখা আছে .com, .gov, .mil, .edu, .net, .org, .int। কমার্শিয়াল প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেইন হবে .com, গভর্নমেন্টাল প্রতিষ্ঠানের ওয়েবসাইটের টপ লেভেল ডোমেইন হবে .gov, এডুকেশনাল প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেইন হবে .edu। যেমন আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি তাহলে সেই ওয়েবসাইটের টপ লেভেল ডোমেইন কি হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, .edu হবে। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি হচ্ছে একটি সার্ভার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাধারণভাবে ওয়েব নামেই পরিচিত। এটি ইন্টারনেটে আন্তঃসংযুক্ত হাইপারটেক্সট ডকুমেন্ট সমূহ সংবলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজ সমূহ প্রদর্শন করতে পারে, যেটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে। তো ইংরেজি পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লিখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রূপ লাভ করে। তাহলে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভার কে প্রবক্তা? তিনি হচ্ছেন টিম বার্নার্স-লি, যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভার তৈরি করেছিলেন। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্কযুক্ত ডকুমেন্টের সাধারণ নাম। এসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হলো ওয়েব পেজ। এ সকল তথ্য ব্যবহার করার জন্য ইউজারকে কোনো ব্রাউজার প্রোগ্রাম ব্যবহার করতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, আল্টাভিস্তা ইত্যাদি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি সার্চ ইঞ্জিনের লোগো। গুগল, ইয়াহু, বিং হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এইগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের লোগো। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা ছোট ক্লাসে জেনে আসছো যে সার্চ ইঞ্জিন আর ব্রাউজিং সফটওয়্যার এর মধ্যে পার্থক্যটা কি। সার্চ ইঞ্জিনও কিন্তু এক ধরনের ব্রাউজিং সফটওয়্যার, যেমন গুগল, ইয়াহু, বিং এগুলোতে আমরা কি করি? সার্চ করি। আর ব্রাউজিং সফটওয়্যারের সাহায্যে কি করি? ব্রাউজ করি। সার্চ ইঞ্জিন হচ্ছে একটি টুল যার সাহায্যে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। সাজেস্ট করবে তোমাকে, কিওয়ার্ডের সাহায্যে যে কোনো কিছু সার্চ করবে। আর ওয়েব ব্রাউজিং সফটওয়্যার জাস্ট সার্চ ইঞ্জিনের মাধ্যমেই সে কি করে? সার্চ করে কোনো ওয়েব পেজে বা ওয়েবসাইটে ভিজিট করতে আমাদেরকে সহায়তা করে। তো এই মুহূর্তে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো লিঙ্ক করা থাকে। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে বিভক্ত: হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। হোম পেজকে ইন্ডেক্স পেজও বলা হয়ে থাকে, চিত্রে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডেক্স পেজ। আবার ইন্ডেক্স পেজ ছাড়া আছে কি মেইন সেকশন, আবার আছে কি সাব সেকশন। উপধারার পেজ এটা হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো কয় ধরনের? 3 ধরনের: মূল পেজ, হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। ওয়েবসাইটের কাঠামো প্রকারভেদ আবার 4 ধরনের, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো। এখন আমরা দেখতে হবে যে হায়ারার্কিক্যাল কাঠামো কি। হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন কোনো স্কুল, কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। যেমন আমরা একটি কলেজের ওয়েবসাইট যদি আমরা দেখি, তাহলে কি আছে, কলেজে 3টি ডিপার্টমেন্ট আছে, আর্টস, সায়েন্স, কমার্স। তো আর্টসে কি বাংলা ইংলিশ কম্পালসারি, আবার সায়েন্সে এক্সট্রা হিসেবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কমার্সে অ্যাকাউন্টিং, মার্কেটিং। তো এটা হচ্ছে এইভাবে যদি কোনো ওয়েবসাইট সাজানো হয় তাহলে সেটা হবে হায়ারার্কিক্যাল কাঠামো। তো এখন হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। পরবর্তীতে নেটওয়ার্ক কাঠামোটা কি, প্রতিটি ওয়েব পেজের সাথে প্রতিটি ওয়েব পেজের আলাদা আলাদা সম্পর্ক, এবং মানে একাধিক পেজের সাথে তার সম্পর্ক আছে প্রতিটি ওয়েব পেজের। তো এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্কের মতো একটি পেজের একাধিক পেজের সাথে সম্পর্ক। এই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়, আবার নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। আমরা প্রতিনিয়ত এই ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইটে ভিজিট করে থাকি। তোমরা যারা ইন্টারনেট ব্রাউজিং করো তারা দেখতেই পাবে যে নেটওয়ার্ক কাঠামোগত সেগুলাতে কি আছে, সেগুলাতে এরকম একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে থাকে নেটওয়ার্কের মতো। তো এই ধরনের কাঠামোগত ওয়েব স্ট্রাকচারকে বলা হবে নেটওয়ার্ক কাঠামো। এরপরে হইতেছে লিনিয়ার কাঠামো। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ, একটি পেজ থেকে পরবর্তী পেজে নেক্সট বাটনের মাধ্যমে আমরা যেতে পারি, আবার প্রিভিয়াস বাটনের মাধ্যমে পূর্ববর্তী পেজে ফিরে আসতে পারি, লাস্ট বাটনের মাধ্যমে লাস্ট যে পেজ সেই লাস্ট পেজেও যেতে পারি। অর্থাৎ এই ধরনের যখন লিঙ্ক ব্যবহার করে আমরা কোনো একটি ওয়েব পেজে আমরা এক অংশ থেকে অন্য অংশ, এক ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যেতে পারি, তখন সেটাকে বলা হবে লিনিয়ার কাঠামো। এই ধরনের ওয়েব পেজ স্ট্রাকচার সাধারণত বহুল ব্যবহৃত মোটামুটি। তো এর পরবর্তী যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড শব্দটার সাথে আমার মনে হয় তোমরা পরিচিত রয়েছো। হাইব্রিড শব্দটা হচ্ছে, হাইব্রিড কথাটা তোমরা অনেক আগে শুনেছ, মনে করে দেখতে পারো যারা আর্টস ডিপার্টমেন্টে কৃষি পড়েছো, কৃষি শিক্ষায় তোমরা হাইব্রিড বা সংকর এই কথাটি তোমরা পরিচিত এই কথার সাথে। কেমিস্ট্রি যারা পড়েছো তারা সংকর ধাতু এইরকম জিনিস পড়ে আসছো। তো হাইব্রিড কথাটার অর্থই হচ্ছে দুই বা ততোধিক সংমিশ্রণ, দুই বা ততোধিকের জাতের সংমিশ্রণ। অর্থাৎ হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো হচ্ছে দুই বা তিন ধরনের কাঠামোর সংমিশ্রণে যে কাঠামো, ওয়েবসাইট কাঠামো গঠিত হবে সেটা হচ্ছে হাইব্রিড। সাধারণত কোনো কোম্পানি তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ব্যবহার করার জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করে, তখন তারা হাইব্রিড কাঠামো ব্যবহার করে। যেমন এই চিত্র দুটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাঠামোর সংমিশ্রণ, যেমন এখানে হায়ারার্কিক্যাল কাঠামো, আবার নিচের দিকে হায়ারার্কিক্যাল কাঠামো নয়, অন্য একটি কাঠামোর সংমিশ্রণ। তো এই ধরনের বিভিন্ন কাঠামোর সংমিশ্রণ যখন করা হবে তখন সেটা হবে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আর হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো কোম্পানির, বড় কোম্পানির ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়। এর পরবর্তীতে এখন যে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ইউআরএল। এটির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই জিনিসটা আমরা কোথায় দেখেছি, একটু আগেই কিন্তু আমরা ওয়েবসাইটের বা ওয়েব পেজের অ্যাড্রেস বারে আমরা কিন্তু দেখেছি। তো অ্যাড্রেস বারে এই অংশটাতে দেখেছি, এই পুরো অংশটার নাম হচ্ছে ইউআরএল। এই অংশটিকে 4 ভাগে বিভক্ত করা যায়, এখানে 3 ভাগে লেখা আছে। তো আরো একভাবে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখানে এটা দেওয়া হয় নাই, ওয়েব সার্ভারের নামের ভিতরে এটা ঢুকিয়ে ফেলা হয়েছে। তো ওয়েব প্রোটোকল, ওয়েব প্রোটোকল বিষয়টা কি? ওয়েব প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ। ওয়েব প্রোটোকলের পরেই আছে ওয়েব সার্ভারের নাম। ওয়েব সার্ভারের নামের ভিতরে কি আছে? 3টি অংশ আছে। প্রথমেই আছে সার্ভার নেম www, এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে যে অংশটি আছে সেটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেক ডিজিটাল, এটা হচ্ছে ডোমেইন নেম। এটা যে কোনো নামে হতে পারে। ডোমেইন নেম আমরা আইপি অ্যাড্রেসের পরিবর্তে ব্যবহার করি, এটা বলেছিলাম তোমাদেরকে। আর ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা নিজে থেকে শিখে ফেলবে, বইতে তোমরা পাবে। মানে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক, এইটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে ডোমেইন নেম। তো ডোমেইন নেমের পরবর্তী যে অংশ সেটা কি? টপ লেভেল ডোমেইন .com। এটা কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সুতরাং এটা টপ লেভেল ডোমেইন .com।
এরপরে হইতেছে কি ডিরেক্টরি নাম বা পাথ, এরপরে কি ফাইল এবং এক্সটেনশন। তো এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে, তোমরা দেখতে পারো যে খুব সুন্দর করে বর্ণনা করা আছে। তো এরপরে তো শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি? সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে ওয়েবসাইটটি আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ হলো WWW। এখানে সিস্টেক ডিজিটাল হলো প্রতিষ্ঠানটির নাম, আর কম হলো টপ ডোমেইন, যেটি দিয়ে বোঝা যায় এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নেম কি? সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নেম হচ্ছে সার্ভারের মধ্যে ওয়েব পেজগুলো যে ডিরেক্টরিতে আছে, ওয়েব ব্রাউজার এই ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইলগুলো প্রদর্শন করে। HTML ফাইল হলো নির্দিষ্ট কোনো পেজ, .html হলো ফাইলটির এক্সটেনশন। ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হলো HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, যথা স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েব পেজ বা ডাইনামিক ওয়েব সাইট। এখন কথা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক, এই দুইটি কথার সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত। আমরা সাধারণত কোনো মানুষকে যখন আমরা তার ক্যারেক্টার আমরা বর্ণনা করি তখন আমরা বলতে পারি এইরকম, বা বলেও থাকি, তোমরা হয়তো শুনেছ বা তোমরাও হয়তো বলেছো যে লোকটি আসলে ডাইনামিক চিন্তাধারার অধিকারী। অর্থাৎ ডাইনামিক কথাটার অর্থ কি? ডাইনামিক কথাটার অর্থ হচ্ছে আপডেটেড, মানে পরিবর্তিত হয়। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে, যেখানে পরিবর্তন হয় না, পরিবর্তন আপডেট এগুলা করা সম্ভব হয় না, সেটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ যে ওয়েবসাইটের কন্টেন্টগুলা পরিবর্তন আপডেট এগুলো করা সম্ভব হয় না, সেটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কি? তাহলে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরের কন্টেন্টগুলো পরিবর্তন আপডেট এগুলো করা যায়, সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট, আবার রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট। এখন লোকাল ওয়েব পেজ তাহলে কি? লোকাল ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়। এ ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। যেমন মনে করো আমি তোমাদেরকে নিয়ে যদি একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে কিছু ওয়েব পেজ থাকবে, সেটা যদি আমাদের এই কলেজের কম্পিউটারে যদি আমরা কি করি, রান করি, তাহলে আমাদের অনলাইনের প্রয়োজন হচ্ছে না, আমরা অফলাইনেই নিজস্ব কম্পিউটারে সার্ভারে সংরক্ষণ করে সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সেইটা আমরা ভিজিট করতে পারছি, দেখতে পারছি আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে ওয়েব ব্রাউজার হিসেবে। তখন সেটা হবে লোকাল ওয়েব পেজ। আবার রিমোট ওয়েব পেজ তাহলে কি? রিমোট ওয়েব পেজ হচ্ছে লোকাল ওয়েব পেজের ঠিক বিপরীত। দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন অবশ্যই থাকতে হবে। আর এই ধরনের ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ওইটা না থাকলে আমরা সেই ওয়েব পেজ বা ওয়েবসাইটে আমরা ঠিকানাই পাবো না। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের এই পার্থক্যের এই টেবিলটি থেকে তোমরা শুধুমাত্র এই যে পার্থক্যই পাবে তাই নয়, তোমরা এখান থেকে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, আবার স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধাও পেয়ে যাবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে তোমরা পার্থক্য শিখে ফেললেই। তো এখানে কি দেওয়া আছে? নির্দিষ্ট সংখ্যক পেজ থেকে ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, কন্টেন্ট মানে উপাদানগুলো নির্দিষ্ট থাকবে। আবার এখানে কন্টেন্টগুলো রান টাইমে পরিবর্তিত হয়। কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, আবার ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়। কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। তাহলে এইটা হচ্ছে কি তার সুবিধা। আর ডাইনামিক ওয়েবসাইট আবার কম নিরাপদ, এইটা তার অসুবিধা। তো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে, এখানে রান টাইম কন্টেন্টে পরিবর্তন হয়, এবং যেমন ই কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে। তো আরেকটা হচ্ছে কি সরাসরি রান করে, অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়। সার্ভার অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, NET, JSP ইত্যাদির প্রয়োজন হয়।
স্ট্যাটিক ওয়েবসাইট কি? ডেভেলপ করা সহজ, এটা হচ্ছে তার একটা সুবিধা। আরেকটি সুবিধা, ডেভেলপ করা, টেস্ট করা, ব্যবস্থাপনা করার জন্য দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়। সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায় বিধায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারলে তোমরা? স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট দুইটিরই আলাদা আলাদা সুবিধা অসুবিধা আছে। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কি? ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হলো এখানে কি করা যায়, এখানে ওয়েবসাইট বা ওয়েব পেজে কন্টেন্টগুলা পরিবর্তন করা সম্ভব হয়, আপডেট করা সম্ভব হয়। আবার স্ট্যাটিক ওয়েবসাইটে এটা সম্ভব হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট কম নিরাপদ, আবার স্ট্যাটিক ওয়েবসাইট বেশি নিরাপদ। এইটা আবার স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট আবার ডেভেলপ করা ভালো ডেভেলপারের প্রয়োজন হয়, অর্থাৎ ডেভেলপ করা তুলনামূলকভাবে কঠিন। আরেকটি বিষয় হচ্ছে সেটি ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার জন্য একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার দ্বারা উপস্থাপিত পেজের হাইপারলিংকে ক্লিক করে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রদর্শন করা যায়। অর্থাৎ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলোর মাধ্যমে ওয়েবে ব্রাউজিং করা সম্ভব হয়, সেটাই হচ্ছে ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। তো বেশি প্রচলিত ওয়েব ব্রাউজিং গুলো হলো ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ওপেরা। তোমরা হয়তো যারা ইন্টারনেট ইউজ করো তারা হয়তো নিশ্চয়ই গুগল ক্রোম, ওপেরা, ইন্টারনেট এক্সপ্লোরারের সাহায্যেই করতে হয়। তো মোবাইলে সাধারণত ফায়ারফক্স, ওপেরা, গুগল ক্রোম এগুলা থাকে, আর ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এগুলা কম্পিউটারে ব্যবহার করা যায়। তো এগুলোই হচ্ছে আমাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটি কি ওয়েব পেজ। এই ওয়েব পেজটি আমরা কি করেছি? এটা ইন্টারনেট এক্সপ্লোরার একটি ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কি আছে? ব্যাক বাটন, প্রিভিয়াস ওয়েব পেজে আমরা যেতে পারি। একটি ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি তাহলে প্রিভিয়াস ওয়েব পেজে আমরা এই বাটনের মাধ্যমে যেতে পারি। এইটার মাধ্যমে আমরা স্টপ বাটনের মাধ্যমে আমরা লোড করা বন্ধ করে দিতে পারি। রিফ্রেশ বাটনের মাধ্যমে আমরা পেজটি রিফ্রেশ করতে পারি। আর এইটা হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইতিমধ্যে এই ইউআরএল সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা ওয়েব পেজ সম্পর্কে, ওয়েব সাইট সম্পর্কে, ডোমেইন নেম সম্পর্কে, আইপি অ্যাড্রেস সম্পর্কে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে জানতে পেরেছো, ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে জানতে পেরেছো, ওয়েবসাইটের বিভিন্নভাবে যে প্রকারভেদ করা যায় সেইটা সম্পর্কে জানতে পেরেছো। টপ লেভেল ডোমেইন, ইউআরএল, ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, সার্চ ইঞ্জিন, মোটামুটি চতুর্থ অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো এগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো আজকে ক্লাসটি এইটুকু পর্যন্তই। সবাই সুস্থ থাকো, পড়ালেখা করো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকু পর্যন্তই।